আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য আমরা সাপ্তাহিক রিভিশন ক্লাসের আয়োজন করেছি। আজ হচ্ছে রিভিশন ব্যাচের দ্বিতীয় ক্লাস, প্যানাল কোড দ্বিতীয় ক্লাস। তো এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন। সবার কাছে অনুরোধ থাকবে একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ারের মাধ্যমে ক্লাসটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেকেই যুক্ত আছেন, জালাল ইতি, মাসুরা হাসান, রাজাউল করিম রিয়ান, আবু ইউসুফ, শরীফুল ইসলাম পামিল সহ অনেক শিক্ষার্থী যুক্ত আছেন। সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই একটা করে শেয়ার করে দিবেন। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ এই ভিডিওর মাধ্যমে, এই লাইভের মাধ্যমে আলোচনা করব অ্যাবেটমেন্ট, আনলফুল অ্যাসেম্বলি, কালপাবল হোমিসাইড অর মার্ডার, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই বিষয়গুলোর বেসিক জানব। এগুলো থেকে আপনার যে কোনো একটি প্রশ্ন হয়ে যেতে পারে। তো আমরা ইতিমধ্যে যে বিষয়টি জানি যে আমরা প্যানাল কোডের দুইটি প্রশ্ন থাকবে। এই দুইটি প্রশ্নের মধ্যে আপনাকে একটা প্রশ্নের আনসার করতে হবে, উত্তর করতে হবে। তো আমরা একটি প্রশ্নের জন্য লড়াই করব, একটি প্রশ্নের জন্য
এখান থেকে জানবো কিভাবে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ যারা যুক্ত আছেন, সবার কাছেই অনুরোধ থাকবে একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুবই টেনশন ফিল হচ্ছে এই মুহূর্তে। কেন টেনশন ফিল হবে? আত্মবিশ্বাস রাখতে হবে। যারা পরীক্ষার্থী, সবারই এই সময়ে টেনশন ফিল হওয়ারই কথা। তো কোনো টেনশন রাখবেন না, আত্মবিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ আপনার সেরা প্রস্তুতি হবে। সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আপনাদের সাথে। এই মুহূর্তে অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন। শ্রীনগর থেকে যুক্ত আছেন সোনালী রূপালী, অনেক দিন পর আপনাকে দেখতে পাচ্ছি আমাদের সেই পাবলিক ক্লাসে। পারুল আক্তার যুক্ত আছেন ঢাকা থেকে, খাজাবাবু রংপুর জেলা থেকে, জাহাঙ্গীর আলম যুক্ত আছেন কক্সবাজার থেকে, অনেক শিক্ষার্থী। জালাল ইতি যুক্ত আছেন, অনেক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, ধনপতি রায় প্রেজেন্ট স্যার। ওকে, ধনপতি রায়। ময়মনসিংহ থেকে পামেল, অনেক শিক্ষার্থী। রাজবাড়ী থেকে জালাল সাহেব, সুমনা নাথ যুক্ত আছেন, শেয়ারডান নাবিহা নাইম। ওকে, প্রায় 77 জন যুক্ত আছেন। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দ্বিতীয় ক্লাস, আমাদের রিভিশনের যে ক্লাসগুলো আমরা এখন নেব। এই 7 দিনের মধ্যে সেরা প্রস্তুতি ইনশাআল্লাহ হবে এবং তারই ধারাবাহিকতায় আজ হচ্ছে প্যানাল কোডের দ্বিতীয় ক্লাস। এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, অ্যাবেটমেন্ট, বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি, নরহত্যা, খুন খুবই গুরুত্বপূর্ণ, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। নাবিহা নাইম 15 জনকে শেয়ার করা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি নাবিহা নাইমকে। কিশোরগঞ্জ থেকে মাহমুদা খানম যুক্ত আছেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার দিচ্ছেন, অনেক বড় মনের পরিচয় শেয়ার দেওয়া। জাকির হোসেন জাকারিয়া যুক্ত আছেন চাপাই নবাবগঞ্জ থেকে, আলাউদ্দিন নোয়াখালী থেকে যুক্ত আছেন। সবাই একটা করে, অন্তত একটা করে শেয়ার দিয়ে দিবেন। বিভিন্ন বার কাউন্সিলের বা অ্যাডভোকেটশিপ, লিখিত পরীক্ষার, এমসিকিউ পরীক্ষার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যুক্ত করে দিবেন, শেয়ার করে দিবেন। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, প্যানাল কোডের ধারাবাহিক আলোচনায় আজ হচ্ছে দ্বিতীয় ক্লাস। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাবেটমেন্ট, বেআইনি সমাবেশ, নরহত্যা, খুন, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট। আমরা পাশাপাশি আলোচনা করব প্রবলেমেটিক প্রশ্ন। এখান থেকে কিভাবে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্নের ফাঁদে আপনি পড়তে পারেন, এই প্রশ্নের ফাঁদগুলো নিয়ে আজ এই লাইভের মাধ্যমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। নন স্টপ ক্লাস, এই বিষয়গুলো শেষ না হওয়া পর্যন্ত নন স্টপ ক্লাস। কারণ হচ্ছে কাল হচ্ছে হলিডে, বন্ধের দিন। তাই আমরা আজ রাত আপনাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। এই রাতে আমরা প্যানাল কোডের নরহত্যা, খুন, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, অ্যাবেটমেন্ট, বেআইনি সমাবেশ সম্পর্কে জানব, বেসিকটা জেনে নেব। অনেক প্রিয় শিক্ষার্থীকে, চেনা জানা শিক্ষার্থী যুক্ত আছেন ইনশাআল্লাহ, শেয়ার দিয়েছেন অনেকেই।
যারা শেয়ার দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যুক্ত থাকার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত। আমি মনে করি এইগুলো থেকেও একটা প্রশ্ন কমন পেতে পারেন। এই যে প্যানেল কোডের দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায় খুবই গুরুত্ব সহকারে। চতুর্থ অধ্যায় এই যে প্যানেল কোডের ব্যতিক্রম সমূহ, যেখানে ফৌজদারি দায় থেকে কোনো কাজকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোনো অপরাধকে অব্যাহতি দেওয়া হয়েছে ফৌজদারি দায় থেকে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। SMN আকাশ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো MCQ স্টাইলে আমি কিছু প্রশ্ন করে যাব, উত্তর করে যাবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাইভেট ডিফেন্স এর ব্যতিক্রম সমূহ কোনটি? প্রাইভেট ডিফেন্স এর ব্যতিক্রম ধারা কোনটি? দেখি কোন শিক্ষার্থী উত্তর করতে পারেন। সর্বপ্রথম আমরা তার নাম প্রকাশ করব। বেলাল হোসেন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম বেলাল হোসেন। তো প্রাইভেট ডিফেন্স, গতকালকের আলোচনা থেকে আমি একটি প্রশ্ন করব। প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম ধারা কোনটি? সামিরা মল্লিক যুক্ত আছেন। প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা নিয়ে ক্লাস করছি, দোয়া চাই সবার জন্য, সবাই দোয়া করবেন। মাহমুদা খানমের জন্যে। ওকে জালালিতি, সর্বপ্রথম মিলন জালালিতি, ASM কামরুল হাসান, মিনারা জান্নাত কিন্তু সেই দুর্দান্ত গতিতে এগিয়ে যান, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি দিয়ে থাকেন। মিনারা জান্নাতকেও দেখতে পাচ্ছি। মৌহক নুসরাত, ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সঠিক উত্তর দিয়েছেন। ফিরোজ শাহ মোল্লা গতকাল ক্লাসে উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনারা যদি ক্লাসগুলো করেন, এই পাবলিক ক্লাস, ফ্রি ক্লাস, কথা আছে যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারেন অমূল্য রতন। তারই কথার সুরে এই একটা বাণী উক্তি, এই উক্তিটার সুরেই আমি বলতে চাই, এটা ফ্রি ক্লাস বা উন্মুক্ত ক্লাস বলে কেউ অবহেলা করবেন না। মনোযোগের সাথে যদি ক্লাসগুলো করেন, ক্লাসের পড়াটা দিয়েই আপনি পরীক্ষার হলে আপনার প্রশ্ন সুন্দরভাবে প্রেজেন্ট করে আসতে পারবেন। প্রায় আমরা সেঞ্চুরি করে ফেলেছি। সেঞ্চুরি হচ্ছে আমাদের ভিউজ। যারা প্রিয় শিক্ষার্থীগণ আমার এই লাইভে যুক্ত হয়েছেন 100+। তো গতকাল টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচ, সেখানে কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন, শান্ত সেঞ্চুরি করেছেন। তো আমরাও কিন্তু এখানে সেঞ্চুরি করে ফেললাম, ভিউজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই যারা শেয়ার দেননি শেয়ার দিয়ে দিবেন। আমরা চাই আজকে ভিউজ যেন হয় 200, মানে ডাবল সেঞ্চুরি যেন আমরা করতে পারি। সোনালী রূপালী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আবারও সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের প্যানেল কোডের দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা প্রথমেই দেখেন বেসিকটা জানবো, তারপরে এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে সবচাইতে বেশি। কোন জায়গা থেকে, কোন বিষয় থেকে প্রবলেমেটিক প্রশ্ন সবচাইতে বেশি হতে পারে, সেই জায়গাটা কিন্তু এখানে অ্যাবেটমেন্ট। এই যে অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা, অপরাধের সহায়তা থেকে আপনার লিখিত পরীক্ষায় উদাহরণের মাধ্যমে কি হতে পারে, প্রবলেমেটিক প্রশ্নটা এখান থেকে বেশি হতে পারে। সো আমাদের ধারার বেসিকটা জানতে হবে, পাশাপাশি আমাদের কি করতে হবে, এখান থেকে জানতে হবে আমাদের উদাহরণগুলো পড়তে হবে, ব্যাখ্যা উদাহরণ, এবং কি পড়তে হবে, ব্যতিক্রম। নাইস নেম শরীফুল মামুন, নাইস নেম। নাইস নেম বলতে কোনটাকে বোঝাচ্ছেন শরীফুল মামুন ভাই, একটু মেনশন করবেন। 107 ধারা থেকে 120 ধারা পর্যন্ত এই যে অ্যাবেটমেন্ট, এখান থেকে আপনাকে 107, 108, 109, 110, 11 গুরুত্বপূর্ণ যে এই অংশটুকু, 107, 108, 109, 110, 11 এই ধারাগুলো একটু গুরুত্ব সহকারে আপনাকে বেসিকটা জানতে হবে। এই ধারাগুলোর বেসিকটা যদি আপনি জানতে পারেন, তো ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার প্রশ্ন হলে আপনি উত্তর করতে পারবেন। আমরা তার পূর্বে কিছু প্রশ্ন দেখে নেব। প্রশ্নগুলো আমি একটু পড়ব, মনোযোগের সাথে দেখবেন।
এই অ্যাবেটমেন্ট থেকে বিগত সালে কী রকমের স্টাইলে প্রশ্ন করা হয়েছে। যেমন ধরেন যে অপরাধ সংগঠনে সহায়তা, অ্যাবেটমেন্ট বলতে কি বোঝায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাবেটর বা প্ররোচনা দাতা অপরাধে সহায়তাকারী বা অ্যাবেটর কে? অ্যাবেটর কে? প্রশ্ন করা হয়েছিল যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজের জন্য অনুষ্ঠিত না হয়ে, মানে প্রশ্নটি আবার পড়ি, যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সে কাজ অনুষ্ঠিত না হয়ে যদি অন্য কাজ অনুষ্ঠিত হয় তাহলে তার জন্য প্ররোচনাদাতার শাস্তি কি হতে পারে। এখান থেকে আরও প্রশ্ন হয়েছে যে অ্যাবেটমেন্ট কি পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ? কোন আইনের কোন ধারায় অপরাধ সংগঠনের সহায়তার জন্য শাস্তির বিধান আছে? অ্যাবেটমেন্টের জন্য নির্ধারিত শাস্তি বর্ণনা করুন, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন এখান থেকে করা হয়েছে। আরেকটা প্রশ্ন করা হয়েছিল 11তম বিজিএস পরীক্ষায়, দুষ্কর্মের সহায়তা বা প্ররোচিত করা বা অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বোঝায়, এদের মধ্যে পার্থক্য আলোচনা করুন। ওকে, এবং কিছু প্রবলেমেটিক প্রশ্ন, সমস্যামূলক কিছু প্রশ্ন, অনেক প্রশ্ন এখানে প্রবলেমেটিক প্রশ্ন আছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নই পড়ব, সমাধান করব। তার পূর্বে আমরা দেখেন অ্যাবেটমেন্ট বলতে কি বোঝায়। অ্যাবেটমেন্ট কোনো অপরাধ সংগঠনের জন্য তিনভাবে প্ররোচিত করা যায় বা সহায়তা করা যায়। এখন দেখেন একটা অপরাধজনক কাজের সহায়তা করাকেই বলা হয় অপরাধের সহায়তা। অপরাধজনক কাজ করাকে একটা অপরাধ সংগঠনের সহায়তা বলতে কি বোঝায়। অ্যাবেটমেন্ট শব্দের অর্থটা কি, এই অর্থটা আপনাকে বুঝতে হবে। অ্যাবেটমেন্ট অর্থ হচ্ছে সহায়তা করা, প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া। কি করা? উস্কানি দেওয়া, সহায়তা করা, প্ররোচিত করা। এখন দেখেন কোনো অপরাধ সংগঠনে কোনো ব্যক্তিকে প্ররোচনা দেওয়া, ষড়যন্ত্র করা এবং একটা কাজ করতে তিনি বাধ্য, একটা কাজ করা বা কার্যবিরতির মাধ্যমে কোনো অপরাধ সংগঠনের সহায়তা করা। যেমন ধরেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 107 ধারাটা যদি বেসিকটা জানি, 107 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে তিনভাবে, কয় উপায়ে? তিনভাবে বা তিন উপায়ে অপরাধের সহায়তা করা যায়। তিন উপায়ে অপরাধের সহায়তা করা যায়। কয় উপায়ে? সবাই লিখবেন, অপরাধের সহায়তা করা যায় তিন উপায়ে। কয় উপায়ে? তিন উপায়ে। তাহলে তিন উপায়ে যদি অপরাধের সহায়তা করা যায় সেগুলো কি কি? একজন ব্যক্তিকে আপনি প্ররোচিত করে অর্থাৎ প্ররোচিত করে, প্ররোচনার মাধ্যমে প্ররোচিত করে আপনি একটা অপরাধ কাজে সহায়তা সংগঠন করতে পারেন। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে আপনি কোন একটা অপরাধ সংগঠন হবে, এই অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র করলেন অথবা ষড়যন্ত্রে কি করলেন? অংশ নিলেন, অংশগ্রহণের মাধ্যমে। অথবা এমন হতে পারে যে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার সাহায্য করার মাধ্যমে। ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা করা থেকে বিরত। তাহলে দেখেন এখানে প্ররোচনা চক্রান্ত, CIA, প্ররোচনা চক্রান্ত বা ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে সহায়তা। এখন এক কথায় আপনি যদি বলেন অপরাধ সংগঠনের সহায়তা, অপরাধ কথায় মানে এক কথায় যদি আপনি বলেন অপরাধ সংগঠনের সহায়তা করাকেই অ্যাবেটমেন্ট বলে। অপরাধ সংগঠনের সহায়তা করা, একজন ব্যক্তি যদি একটা অপরাধ সংগঠনের সহায়তা করে, তিনভাবে সহায়তা করতে পারে। পেনাল কোড 1860-এর 107 ধারাতে যে তিন উপায়ে আপনি অপরাধের সহায়তা করতে পারেন, সেই অপরাধের সহায়তার তিনটি কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্ররোচিত করে অর্থাৎ প্ররোচনা দেওয়ার মাধ্যমে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে একটা কাজ, যে কাজটি অপরাধ হবে, আপনি যদি বিরত থাকেন তবু অপরাধ, করলেও অপরাধ। একটা কাজ আপনি করলেন সেটা অপরাধ হবে, ওই কাজটি করতে
মানে আপনি চাচ্ছেন না, মানে করা থেকে বিরত রাখতেছেন, এটাও একটা অপরাধ হবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা থেকে বিরত রাখা অথবা করার মাধ্যমে যে সাহায্য করা হয়, এইভাবেও কিন্তু আপনি অপরাধের সহায়তা করতে পারেন। তাহলে প্ররোচিত করে ষড়যন্ত্র অংশগ্রহণের মাধ্যমে ইচ্ছাকৃত কোনো কাজ করা বা করা থেকে বিরত থেকে সাহায্য করার মাধ্যমে আপনি অপরাধের সহায়তা করতে পারেন। তাহলে প্রশ্নের যদি সংজ্ঞা লিখেন, পেনাল কোডের 107 ধারায় যে বিষয়টা বলা হচ্ছে, অ্যাবেটমেন্ট এর অর্থ হচ্ছে কোনো অপরাধে সহায়তা করা, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া। কি করা? প্ররোচনা দেওয়া, সহায়তা করা, উস্কানি দেওয়া। 3 উপায়ে অপরাধের সহায়তা প্রদান করা হয়ে থাকে। 3 উপায়ে লিখে দেবেন, প্রশ্নের উত্তর এখান থেকে কিছুটা হয়ে যাবে। ওকে, এখন দেখেন অ্যাবেটর, এই যে আমরা অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্ট মানে অপরাধের সহায়তা বলতে কি বোঝায় এটা পড়লাম। এখন আমরা এখানে দেখব অ্যাবেটমেন্ট মানে অ্যাবেটরটাকে, এই যে যিনি অপরাধের সহায়তা করবেন। এই যে অপরাধের সহায়তা 3 ভাবে করা যায়। যে ব্যক্তি, এক কথায় লেখেন, যে ব্যক্তি অপরাধে সহায়তা করে তাকে কি বলে? অ্যাবেটর। তাকেই অ্যাবেটর বলে বা সহায়তাকারী বলে। যিনি এই যে কাজগুলো, অপরাধের সহায়তা হচ্ছে 3 উপায়ে করতে পারে। প্ররোচনা দিতে পারে, ষড়যন্ত্র অংশগ্রহণ করতে পারে, ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার মাধ্যমে সাহায্য করার মাধ্যমে এখানে করতে পারে। এই কাজগুলো যিনি করবেন, যিনি সাহায্য করবেন, যিনি প্ররোচনা দিবেন, তিনি হচ্ছেন অ্যাবেটর বা সহায়তাকারী। যে ব্যক্তি অপরাধের সহায়তা করে তাকেই বলা হয় অ্যাবেটর। প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে যে অ্যাবেটমেন্ট কি বা অ্যাবেটর কি, অ্যাবেটমেন্ট কাকে বলে, অ্যাবেটর কাকে বলে। প্রশ্ন এখান থেকে হতে পারে। প্ররোচনা, ষড়যন্ত্র, সহায়তা, এই কাজগুলো যে ব্যক্তির মাধ্যমে সংগঠন হবে তাকে বলা হয় অ্যাবেটর বা অপরাধে সহায়তাকারী। এখান থেকে দেখেন সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 108। 108 ধারাতে আমরা যে বিষয়টা জানব, 5টা ব্যাখ্যা এখানে আছে, 5টি ব্যাখ্যা আছে। 108 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনি লক্ষ্য করবেন, দেখেন বলা হচ্ছে 108 ধারাতে, আমি যদি যাই, দুষ্কর্মের সহায়তাকারী বা অ্যাবেটর, 108-এ, হ্যাঁ 108-এ তো অ্যাবেটরের কথা বলা হচ্ছে। অ্যাবেটর যিনি অপরাধে সহায়তা করবেন তিনি হচ্ছেন অ্যাবেটর। অ্যাবেটরের সংজ্ঞা 108-এ, অ্যাবেটরের সংজ্ঞা হয়েছে 108-এ। অ্যাবেটমেন্ট হওয়ার জন্য ঘটনা ঘটা গুরুত্বপূর্ণ বিষয় না। ভেরি গুড আনসারি কাজী। অ্যাবেটমেন্ট হওয়ার জন্য ঘটনা ঘটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেমন ধরেন অ্যাবেটর, তিনি একটা অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিলেন। এই যে অ্যাবেটরের সংজ্ঞা কোথায়? অ্যাবেটরের সংজ্ঞা হচ্ছে 108। এখন দেখেন এই অ্যাবেটর একটা অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিলেন। যেমন ধরেন ক হচ্ছে অ্যাবেটর, আমরা ধরতে পারি তিনি খ নামক ব্যক্তিকে বললেন যে কাকে হত্যা করতে হবে? গ নামক ব্যক্তিকে হত্যা করতে হবে। এই যে ক প্ররোচনা দিল, তিনি হচ্ছেন অ্যাবেটর। ক হচ্ছে অ্যাবেটর, তিনি কি করলেন? অপরাধের সহায়তা করলেন। খ নামক ব্যক্তিকে বললেন, গ নামক ব্যক্তিকে হত্যা করার জন্য কি করলেন? প্ররোচনা দিলেন, সহায়তা করলেন বা উস্কানি দিলেন। এখন খ গ নামক ব্যক্তিকে হত্যা করুক অথবা না করুক, এখানে কিন্তু খ নামক ব্যক্তি যদি তাকে হত্যা করে তবুও তিনি অ্যাবেটর মানে অপরাধের সহায়তাকারী। এখানে তিনি যদি এখানে গ নামক ব্যক্তিকে হত্যা না করে তবুও কিন্তু তিনি এখানে অ্যাবেটর। অর্থাৎ এখানে এই যে আনসারি কাজী, অ্যাবেটমেন্ট হওয়ার জন্য ঘটনাটা সংঘটন হওয়া গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে তিনি যে প্ররোচনা দিলেন, তিনি যে অপরাধের সহায়তা করলেন, তিনি এখানে অ্যাবেটর হয়ে যাবে, তিনি শাস্তিযোগ্য অপরাধী হবেন। এখানে আনসারি কাজে 5টি ব্যাখ্যা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করার জন্য উদাহরণ এবং এখান থেকে 5টা ব্যাখ্যা পড়তে হবে। তাহলে অ্যাবেটরকে আপনি বুঝতে পেরেছেন, যিনি অপরাধের সহায়তা প্রদান করেন তিনি হচ্ছেন অ্যাবেটর বা অপরাধে সহায়তাকারী। যেমন ধরেন খ নামক ব্যক্তিকে টাকা দিল গকে হত্যা করার জন্য। ক
খকে টাকা দিল গকে হত্যা করার জন্য। খ কী করলো? গকে হত্যা করলো না। এখন হত্যা না করলো না, অপরাধ এখানে কি তিনি এই যে কাজটা সংগঠন করলেন না, তবুও কিন্তু এখানে ক অ্যাবেটর, এখানে তিনি শাস্তিযোগ্য অপরাধী হবেন। ওকে, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। এখানে 108 ধারাতে দেখেন 5টি ব্যাখ্যা আছে। এই 5টি ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। 5টা ব্যাখ্যা আমাদেরকে একটু বুঝতে হবে, পড়তে হবে। দেখেন ব্যাখ্যা নাম্বার 1। ব্যাখ্যা নাম্বার 1-এ আমরা যদি যাই, দেখেন কোনো কাজ করা হতে বেআইনিভাবে বিরত থেকে সহায়তা করা বা প্ররোচনা দান করাও একটি অপরাধ, যদি প্ররোচনাদাতা স্বয়ং কাজটি করতে বাধ্য নয়। দেখেন ব্যাখ্যা নাম্বার 1-এ যে কথাটা বলছে, কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য সেই কাজ না করেও অপরাধের সহায়তা করতে পারে। যেমন ধরেন দেখেন এখানে কি বলছে, একটা কাজ করতে বাধ্য। যেমন ধরেন পুলিশ, ব্যাখ্যা নাম্বার 1, একটা কাজ করতে বাধ্য, এখন তিনি বাধ্য থাকা সত্ত্বেও ওই কাজটি করলেন না, তিনি অপরাধের সহায়তা করেছেন বলে গণ্য হবে। যেমন ধরেন উদাহরণ, পুলিশ, এই পুলিশের সামনে কি হচ্ছে, একটা অপরাধ হচ্ছে, অপরাধ। এখন পুলিশের কাজ কি? এই অপরাধ দমন করা। কিন্তু পুলিশ কি করলেন, এখানে এই অপরাধটা দমন করলেন না, তিনি বাধা প্রদান করলেন না, এখানে তিনি চুপ করে থাকলেন। তিনি কি থাকলেন? এখানে নীরব ভূমিকা পালন করলেন। নীরব ভূমিকা, এই যে নীরব ভূমিকা পালন করার কারণে একটা অপরাধ যদি সংঘটন হয়, এখানে পুলিশ কি করলো? নীরব ভূমিকা পালন করলো, এখানেও কিন্তু তিনি অ্যাবেটর হয়ে যাবেন। অ্যাবেটর, অপরাধের সহায়তা করেছে বলে গণ্য হবে। সালাম দিয়েছেন সিমো সুলতানা, অসাধারণ দোয়া রইল আপনার জন্য। শাহিনুর আলম শাহিন, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। তো ব্যাখ্যা নাম্বার 1 বুঝতে পেরেছেন। দেখেন ব্যাখ্যা নাম্বার 1-এ যে কথাটা বলা হচ্ছিল যে কোনো ব্যক্তি একটা কাজ করতে বাধ্য, সে কাজ না করার মাধ্যমেও কিন্তু তিনি অপরাধের সহায়তা করতে পারেন। উদাহরণটা কি? পুলিশের সামনে দেখেন একটা অপরাধ সংগঠন হচ্ছে, পুলিশের কাজ হচ্ছে অপরাধ দমন করার, কিন্তু তিনি এখানে অপরাধ দমন করলেন না, তিনি কি করলেন? নীরব ভূমিকা পালন করলেন। এই যে নীরব ভূমিকা পালন করার কারণে তিনি অ্যাবেটর বলে গণ্য হবে। ওকে, তো ব্যাখ্যা নাম্বার 2-তে যে বিষয়টা বলা হচ্ছে, দেখবেন প্ররোচনা অপরাধ সংগঠন করার জন্য এটা প্রয়োজনীয় নয় যে সাহায্যকৃত কাজটি সম্পাদিত হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণতি ঘটবে। অর্থাৎ প্ররোচনা দিলেই যে অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে কোনো ব্যক্তি গণ্য করা যাবে, এর জন্য অপরাধ অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই। যে উদাহরণটি পূর্বেই দিয়েছি, অর্থাৎ আপনি একটা প্ররোচনা দিলেন, অপরাধ সংগঠন হওয়ার দরকার নাই। অপরাধ সংগঠন হোক বা না হোক, অপরাধ সংগঠন না হলেও এটা অপরাধ। যেমন এই যে আমি বললাম, এখানে এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে কিছু টাকা দিল সি নামক ব্যক্তিকে হত্যা করার জন্য। এখন বি নামক ব্যক্তি হত্যা করলেন না, তবুও কিন্তু তিনি এখানে অ্যাবেটর হয়ে যাবেন। অ্যাবেটর অর্থাৎ অপরাধ সংগঠন হওয়ার প্রয়োজন নাই। অপরাধ যে সংগঠন হতেই হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যে তাকে প্ররোচনা দিলেন, কন্ট্যাক্ট করলেন, উস্কানি দিলেন, যাই বলি না কেন, তিনি হত্যা করার জন্য বি নামক ব্যক্তি এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে কন্ট্যাক্ট করলেন সি নামক ব্যক্তিকে হত্যা করার জন্য, তিনি হত্যা করলেন না, তবুও কিন্তু এখানে অপরাধী, তিনি অ্যাবেটর। 3 নম্বর ব্যাখ্যাটা দেখেন, আইনগতভাবে অপরাধ করতে অযোগ্য ব্যক্তি, যেমন ধরেন নাবালক, পাগল, মদ্যপ, তারপরে হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তিকে দিয়ে কেউ যদি কোনো কাজ করায়, তাহলে প্ররোচনা দানকারী অপরাধের সহায়তাকারী বলে গণ্য হবে, তাই না? 3 নম্বর ব্যাখ্যাটা দেখেন। 3 নম্বর ব্যাখ্যাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, উদাহরণ দিয়ে প্রশ্ন হতে পারে। যেমন ধরেন এই যে যারা আইনগতভাবে অপরাধ করতে অযোগ্য, মানে দেখা যাচ্ছে যে আমাদের আনসাউন্ড মাইন্ড, পাগল, নাবালক, হ্যাঁ, এরকম ব্যক্তিগণকে দিয়ে যদি কোনো ব্যক্তি কি করে, অপরাধের প্ররোচনা দেয়, সংগঠন করে। ধরেন এ নামক ব্যক্তি কি করলো, বি পাগল, এই পাগলকে কি বলল, পাগলের কি কোনো বুদ্ধি আছে? পাগলকে বলল সি নামক ব্যক্তিকে কি করতে, একটা আঘাত করতে। এখন এই যে এ নামক ব্যক্তির
কথায় প্ররোচনায় বি নামক ব্যক্তি সি নামক ব্যক্তিকে আঘাত করলো এবং তিনি কি করলেন, সি নামক ব্যক্তি মারা গেল। এখন দেখেন তো, বি হচ্ছে পাগল, পাগলের কাজ কি অপরাধ? কমেন্ট করবেন, পাগলের কোনো কাজ কি অপরাধ? পাগলের কাজ অপরাধ? তাহলে এখানে অপরাধীকে তিনি এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে দিয়ে এই কাজটি সংগঠন করলেন, এই যে প্ররোচনা দিলেন, এটাই হচ্ছে কি অপরাধের সহায়তাকারী বা অ্যাবেটর। 3 নম্বর ব্যাখ্যা মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাখ্যাগুলো উদাহরণগুলো থেকে প্রশ্ন হতে পারে। শেয়ার ডান দেওয়ার জন্য আনসারি কাজীকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আমি 84 ধারা নজরুল ইসলাম মামুন যুক্ত আছেন। তো দেখেন, আমরা এখানে 3টা ব্যাখ্যা পড়ে ফেললাম। 4 নম্বর ব্যাখ্যাতে দেখেন কি বলা হচ্ছে, অপরাধ সংগঠনে সহায়তাকারীকে কেউ সহায়তা করলে সেও অপরাধ সংগঠনে সহায়তাকারী বলে গণ্য হবে। যেমন এ বিকে প্ররোচনা দিচ্ছে যেন বি ডিকে প্ররোচনা দেয় সিকে এসিড মারতে। তাহলে দেখেন এখানে 3 নম্বর ব্যাখ্যা পড়ার পরে 4 নম্বর ব্যাখ্যাতে যদি আমরা যাই, ধরেন এ কি করলো, এ নামক ব্যক্তি বিকে প্ররোচনা দিল, কাকে অ্যাসিড মারতে হবে, ডিকে অ্যাসিড মারতে হবে। এখন বি আবার সি নামক ব্যক্তিকে প্ররোচনা দিল যে তুমি কি করো, ডিকে অ্যাসিড নিক্ষেপ করো বা ডিকে হত্যা করো। এমনও হতে পারে এ যদি বলে বিকে যে সিকে বলো সি যেন ডিকে অ্যাসিড মারে। এ কাকে বলল, এ বলল বি নামক ব্যক্তিকে, কি বলল যে সিকে দিয়ে ডিকে অ্যাসিড মারতে হবে। সি হচ্ছে তার পাশাপাশি থাকে, সিকে দিয়ে ডিকে অ্যাসিড মারতে হবে। এ বিকে প্ররোচনা দিল, বি সিকে প্ররোচনা দিল, সি এর প্ররোচনায় এই যে বি এর প্ররোচনায় সি ডিকে অ্যাসিড মারল। এখানে দেখেন, এখানে যে 4 নম্বর ব্যাখ্যাটাতে বলা হচ্ছে অপরাধ সংগঠনে সহায়তাকারীকে কেউ সহায়তা করলে, মানে এই যে সহায়তাকারীকে অন্য ব্যক্তিও যদি সহায়তা করে তাহলে সেও অ্যাবেটর, অপরাধে সহায়তাকারী বলে এখানে গণ্য হবে। এখন দেখেন 5 নম্বর ব্যাখ্যাটা, যে ষড়যন্ত্র এর ফলে অপরাধ সম্পন্ন হয়েছে সেই ষড়যন্ত্রে এক ব্যক্তির কাজের সাথে অন্য ব্যক্তি পরিচিত নাও হতে পারে, কিন্তু এরপরেও তারা সকলেই অপরাধের সহায়তাকারী, গুরুত্বপূর্ণ না। তবে এই যে 4টা ব্যাখ্যা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে ডাবল বা দ্বৈত অ্যাবেটমেন্ট, হ্যাঁ আনসারি কাজী ডাবল বা দ্বৈত অ্যাবেটমেন্ট, চমৎকার চমৎকার সেই বিষয়টা বলার জন্য চমৎকার ডাবল অ্যাবেটমেন্ট আনসারি কাজী ব্রিলিয়ান্ট। এখন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ লক্ষ্য করুন, আমরা ব্যাখ্যাগুলো জেনে ফেললাম। এখন আমরা কি জানব এখান থেকে, আমাদের জাস্ট মিনিট, হ্যাঁ ওকে, এখান থেকে আমরা ব্যাখ্যাগুলো জানলাম। আমরা এখান থেকে জানব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন এই যে 9 ধারা, 9 ধারাতে আমরা পেনাল কোডে একটা লক্ষ্য করবেন, পেনাল কোডের শাস্তি শুরু হয়েছে কত ধারা থেকে বলেন তো? পেনাল কোডের শাস্তি কত ধারা থেকে শুরু হয়েছে বলতে পারেন কেউ? পেনাল কোডের যে 511টা ধারা আছে, এই যে পেনাল কোডের 511টা ধারা, শাস্তি কত ধারা থেকে শুরু হয়েছে জানা আছে? শাস্তি শুরু হয়েছে 109 ধারা থেকে। শাহজাহান সাহেব, ভেরি গুড। নজরুল ইসলাম মামুন, ভেরি গুড। তো এখানে 9 ধারা থেকেই শাস্তি শুরু হয়েছে। এই যে পেনাল কোডের সাউন্ড, ওকে ওকে আছে সাউন্ড। তাহলে দেখেন আমরা ব্যাখ্যাগুলো সম্পর্কে জানলাম। আমরা দেখেন 109 ধারাতেই চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের পেনাল কোডের যে শাস্তিগত ধারাগুলো, এই ধারাগুলোর মধ্যে 109 ধারায় এখান থেকে কি হয়েছে, এখান থেকে শাস্তির কার্যক্রম, এই যে পেনাল কোডের যে সকল শাস্তি আছে 109 ধারা থেকেই শাস্তিগুলো শুরু হয়েছে। দেখেন আচ্ছা, আরেকটা ধারা পড়িয়ে নিই, না পড়ালে হবে না। বিদেশে সংঘটিত অপরাধ দেশের অভ্যন্তরে সহায়তাকরণ বা প্ররোচনা দান, 108-এর ক। বাংলাদেশ থেকে দেশের বাইরে অপরাধ সংঘটিত করার জন্য প্ররোচনা দিলে সে উক্ত অপরাধের জন্য দায়ী হবে। মানে হচ্ছে বাংলাদেশ থেকে বসে আপনি কি করলেন, এই যে ইসরায়েলে হামলা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে বসে উস্কানি দিচ্ছেন, এটাও কিন্তু অ্যাবেটর, এটাও একটা শাস্তিযোগ্য অপরাধ, 108-এর ক।
108-এর কথা বলছে, দেখেন বাংলাদেশে বসে আপনি যদি ইন্ডিয়াতে একটা অপরাধ সংগঠনের জন্য উস্কানি দিয়ে থাকেন, সহায়তা করে থাকেন, এটাও কিন্তু অ্যাবেটর, এটাও শাস্তিযোগ্য। 108, হ্যাঁ, এই ব্যাখ্যাটা জেনে নেবেন। 109 দেখেন দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তা, এখান থেকে শাস্তি কিন্তু শুরু, এখান থেকে শাস্তি কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন 109 ধারাতে শাস্তির কথা বলা হচ্ছে, 2 উপায়ে শাস্তি হতে পারে। দেখেন অপরাধের সহায়তায় নির্ধারিত শাস্তি যদি থাকে, প্ররোচনা দানকারী সেই শাস্তি পাবে। এখন দেখেন 109 ধারাতে শাস্তির কথা বলা হচ্ছে। শাস্তি অপরাধের সহায়তাকারীর শাস্তি বা অ্যাবেটরের শাস্তি। এই যে যিনি অ্যাবেটর, তার শাস্তিটা কত হবে, তার শাস্তি কত, অ্যাবেটরের শাস্তি কত হবে, এটা হচ্ছে মেন বিষয়। এখানে যদি এই যে আপনি অপরাধের সহায়তা করবেন, একটা অপরাধের সহায়তা, এই অপরাধের সহায়তার জন্য যদি কি থাকে, নির্ধারিত শাস্তি থাকে, 1 নম্বরে যদি বলি নির্ধারিত শাস্তির বিধান থাকে, তাহলে এই শাস্তিটাই পাবে। কিন্তু শাস্তির বিধান যদি না থাকে, তারপরে কি হবে দেখেন, নির্ধারিত শাস্তি না থাকলে মূল অপরাধের শাস্তি পাবে। নির্ধারিত শাস্তির কথা না থাকলে মূল অপরাধটা কি, আপনি কোন অপরাধটা করার জন্য সহায়তা করেছেন, মূল অপরাধের শাস্তি, তাহলে কোন অপরাধের জন্য আপনি প্ররোচনা দিয়েছেন। যেমন ধরেন খকে প্ররোচনা দিল গকে হত্যা করার জন্য, তাহলে খুনের শাস্তি কি, খুনের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, তাই না। এখন যে অপরাধ হবে সেরূপ শাস্তি, হ্যাঁ, মূল অপরাধের শাস্তি নির্ধারিত যদি শাস্তির বিধান থাকে তাহলে সেই শাস্তি হবে। প্রশ্ন হতে পারে অপরাধের সহায়তাকারী ব্যক্তির শাস্তি কতটুকু হতে পারে 109 ধারা দিয়ে, তখন আপনাকে এই প্রশ্নের উত্তর করতে হবে। সো দেখেন নির্ধারিত শাস্তি যদি বর্ণনা করা থাকে আইনে, তাহলে নির্ধারিত শাস্তি। এখন নির্ধারিত শাস্তির কথা যদি না থাকে, তখন মূল অপরাধে যে শাস্তি আছে, যেমন ধরেন খকে প্ররোচনা দিল গকে হত্যা করার জন্য, তাহলে হত্যা সংগঠন হলো, এখানে মৃত্যুদণ্ডের শাস্তি কি আমরা সকলেই জানি, এখানে হত্যার শাস্তি কি, খুনের শাস্তি কি, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে খ এবং ক উভয়ই সমান শাস্তি এখানে পাবে, মূল অপরাধের শাস্তি এখানে ভোগ করতে হবে। এখান থেকে কিছু উদাহরণ, যেমন ধরেন বি একজন সরকারি কর্মচারী হিসেবে সরকারি দায়িত্ব সম্পাদনকালে একে কিছু অনুগ্রহ প্রদর্শনের পারিতোষিক স্বরূপ এ তাকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে, বি ঘুষ গ্রহণ করে, এ 161 ধারায় বর্ণিত অপরাধটি সংগঠনের সাহায্য করেছে বলে গণ্য হবে। উদাহরণগুলো দেখে নেবেন। তবে এখান থেকে সবচেয়ে মোস্ট উদাহরণগুলো হচ্ছে 111 ধারা থেকে অনেক প্রশ্ন করা হয়েছে। 111 ধারাতে আমরা চলে যাচ্ছি। 111 ধারাতে দেখেন কি বলা হচ্ছে। 111 ধারাতে কিছু উদাহরণ আছে। 111 ধারা, এই যে দেখেন, সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব, মানে একজন অ্যাবেটর তিনি একটা কাজ করতে বললেন, এখন ওই কাজটি সংগঠন না হয়ে ভিন্ন একটা কাজ সংগঠন হলো, তখন তার কি হবে, শাস্তি কি হবে, এই যে দায়িত্ব এই সংক্রান্ত বিধান 111 ধারাতে বলা হচ্ছে। আবার পড়ি, দেখেন যে কাজের জন্য সহায়তা করা হয়েছে সেই কাজ ব্যতীত ভিন্ন কোনো কাজ সম্পাদিত হলে তার নির্দেশে কাজ করলে যে অপরাধটি হতো সেটির শাস্তি পাবে। এখন দেখেন, এখানে দেখেন উদাহরণগুলো পড়বেন, উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 111 ধারার উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখেন, এ একটি শিশুকে সি এর খাদ্যে বিষ মিশাতে প্ররোচিত করে, শিশুটির হাতে বিষ দেয়, এই প্ররোচনার ফলে শিশুটি ভুলক্রমে সি এর খাদ্যের পাশে রাখা বি এর খাদ্যে বিষ মিশায়। এখানে শিশু যদি এর প্ররোচনার প্রভাবে এই কাজটি করে থাকে এবং শিশুটি যে কাজটি করলো তা যদি তৎকালীন অবস্থাবলীর পরিপ্রেক্ষিতে সহায়তার ফলে করা হয়ে থাকে, তবে এই শিশুটিকে প্রত্যক্ষভাবে বি এর খাদ্যে বিষ মিশাতে প্ররোচিত ফলে যে অপরাধটি সংগঠিত হতো, এখানে সেই অপরাধটাই সংগঠন হবে। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভিন্ন অপরাধ যদি হয়, যে কাজটি করার জন্য বললেন ভিন্ন অপরাধ কাজ করলে, কি করলো, একটি শিশুকে কি করলো, শিশুকে প্ররোচনা দিল, শিশুকে প্ররোচনা দিল কি করতে, বি নামক ব্যক্তির পাত্রে বিষ প্রয়োগ করতে, বিষ মিশাতে, হ্যাঁ, বিষ প্রয়োগের জন্য বা বিষ
মেশানোর জন্য। এখন দেখেন সি কী করলো, ভুলবশত কী করলো, বিয়ের পাশে সি নামক একজন ব্যক্তি আছে, তিনি কি করলেন, এই যে শিশু, তিনি বিয়ের পাত্রে বিষ মিশিয়ে দিলেন। ভুলবশত তিনি বিয়ের পাত্রে বিষ মিশিয়ে দিলেন। এখন কি হলো, সি নামক ব্যক্তি, দেখেন আমি আবার বলি, এ কি করলো, একটা শিশুকে প্ররোচনা দিল। কি প্ররোচনা দিল, শিশুটিকে প্ররোচনা দিল এখানে বি নামক ব্যক্তিকে এর পাত্রে বিষ মিশানোর জন্য। এখন শিশু তিনি কি করলেন, সি নামক ব্যক্তির পাত্রে বিষ মিশালেন। ভুলক্রমে তিনি বিয়ের পাত্রে বিষ না মিশিয়ে সি এর পাত্রে বিষ মিশালেন। এখানে দেখেন একটা শিশু, তিনি যে এই কাজটা করলেন তার কি কোনো অপরাধ হবে? কত ধারায় আছে বলেন তো, পেনাল কোডের কত ধারায় এই অব্যাহতিটা দেওয়া হয়েছে? ফৌজদারি দায় থেকে এখানে কত ধারায় অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে কিন্তু শিশুর কোনো অপরাধ হবে না। ওকে, ফরিদপুর থেকে হুমায়ুন কবির যুক্ত আছেন আমাদের সাথে, ভেরি গুড। তাহলে দেখেন এই যে কাজটি তিনি করতে বললেন, তিনি সেই কাজটি সংগঠন না হয়ে ভিন্ন কোনো কাজ যদি সংগঠন হয়, তবুও কিন্তু এখানে এ নামক ব্যক্তি অপরাধের সহায়তাকারী বলে গণ্য হবে, অ্যাবেটর বলে গণ্য হবে। ঠিক আছে, প্রশ্নটি পড়বেন। আবার দেখেন এখানে এরকম উদাহরণও হতে পারে, একটা প্রশ্ন এরকমও হতে পারে। দেখেন এ প্ররোচনা দিল, কাকে প্ররোচনা দিল? বি নামক ব্যক্তিকে। এ প্ররোচনা দিল কাকে? বিকে। বি যেন এই যে একটা ঘর আছে, এই ঘরটা পুড়িয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়, আগুন দেওয়ার জন্য আগুন দেওয়ার প্ররোচনা দিল। কি দিল? আগুন দেওয়ার প্ররোচনা দিল। কাকে? বিকে। এখন দেখেন বি সি এর ঘরে আগুন দেয় এবং চুরি করে। বি সি এর ঘরে আগুন দেয় এবং চুরি করে। এখন বি কী করলো? এখানে আগুন দিল এবং কি করলো, তিনি এই ঘরের মালামাল চুরিও করলেন। বি কী করলেন? আগুন দিলেন, পাশাপাশি এখানে চুরি করলেন। এখানে এই ক্ষেত্রে এর অপরাধটা কি হবে? এ নামক ব্যক্তির অপরাধ কি হবে? এটা নিয়ে প্রশ্ন হয়েছে, হতে পারে আবার। অপরাধ নির্ণয় করুন, এর অপরাধ কি হবে? হ্যাঁ, শিশু তো শিশুই। ওকে, দেখেন এ প্ররোচনা দিল বি নামক ব্যক্তিকে এই ঘরে আগুন দেওয়ার জন্য। বি কী করলো? এই ঘরে আগুন দিল এবং ঘরের মালামাল চুরি করলো। প্রশ্ন হচ্ছে এ এখানে কি অপরাধ সংগঠন করেছে? কি অপরাধ সংগঠন করেছে? বলেন তো, এর অপরাধ কি হবে? তিনি কি আগুন দেওয়া এবং চুরি করা উভয় অপরাধের জন্য দায়ী হবে? আগুনের জন্য দায়ী হবে, কিন্তু চুরির জন্য দায়ী হবে না, প্ররোচনা দেয় দায়ী হবে। হ্যাঁ, এখানে কোন অপরাধী হবে? এখানে এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এখানে তিনি শুধু অগ্নি সংযোগ, আগুন দেওয়ার প্ররোচনার জন্যই দায়ী হবে, তিনি চুরির জন্য দায়ী হবে না। এ চুরির জন্য দায়ী হবে না। কারণ কি? চুরি হচ্ছে একটা ভিন্ন অপরাধ, স্বতন্ত্র অপরাধ। ওকে, বি কিন্তু এখানে আগুন এবং চুরি দুইটার জন্য দায়ী হলেও এ কিন্তু শুধুমাত্র আগুন দেওয়ার জন্য দায়ী হবে। কেননা এটা হচ্ছে একটা স্বতন্ত্র অপরাধ। এ কিন্তু বলে নাই আগুন দিবা পাশাপাশি সেখানে চুরিও করবা, এটা বলে নাই। সো এ প্ররোচনার জন্য দায়ী হবে, এ প্ররোচনার দায়ী হবে, শুধু চুরির দায়ী হবে নি। রাবিকা কি বলছে? এ প্ররোচনার দায়ী হবে, চুরির দায়ী হবে, মানে চুরির দায়ী হবে না, কারণ এটা আলাদা স্বতন্ত্র একটা অপরাধ। হ্যাঁ, এটা চুরির জন্য দায়ী হবে না। এগুলো থেকে প্রশ্ন হতে পারে। ওকে, তো আমরা দেখেন এখান থেকে মূল বিষয়গুলো জেনে ফেললাম। আমরা কিছু উদাহরণমূলক প্রবলেমেটিক প্রশ্ন দেখব। দেখেন এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে, 5 নাম্বারের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে আপনাদের এই অপরাধের সহায়তার যে বিষয়টুকু, এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। কেননা এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রশ্ন হতে পারে, প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। তো আমরা কিছু প্রবলেমেটিক প্রশ্ন দেখব, ঠিক আছে? দেখেন দেখেন প্রশ্নগুলো আমি পড়ি, আপনারা উত্তর করবেন, এমসিকিউর স্টাইলে উত্তর করবেন। হ্যাঁ, এ বিকে সি এর বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা দেয়, বি সি এর বাড়ি পুড়িয়ে দেয় এবং সি এর বাড়ির মালামাল চুরি করে। এক্ষেত্রে বি কর্তৃক সি এর বাড়ির মালামাল চুরির জন্য কি একে অ্যাবেটর হিসেবে দায়ী করা যাবে তৃতীয় নাম্বার বিজিএস পরীক্ষায়। তৃতীয় বিজিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। দেখেন আমি যে উদাহরণটার কথা বললাম অলরেডি প্রশ্ন হয়ে গেছে, অলরেডি প্রশ্ন হয়ে গেছে এখান থেকে, দেখছেন? হ্যাঁ, সবাই কমেন্ট করেন কত ধারা থেকে উত্তর করবেন। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ সবাই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আজকের ক্লাসে কিন্তু আমরা কালপাবেল হোমিসাইড এবং মার্ডার, নরহত্যা এবং খুনের পার্থক্য, ব্যতিক্রম সমূহ, এই যে খুন এবং নরহত্যা নিয়ে যাদের প্রবলেম, সেই প্রবলেমগুলো কিন্তু আজকের ক্লাসেই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তাই আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সবাই ক্লাসে যুক্ত থাকবেন নরহত্যা, কালপাবেল হোমিসাইড এবং মার্ডারের বিষয়গুলো দেখার জন্য। ওকে, তো দেখেন, হ্যাঁ 111 ধারা অনুযায়ী এই উদাহরণটা দিয়ে প্রশ্ন দিয়ে দিবেন। পরের প্রশ্ন, ক গকে হত্যা করতে খকে প্ররোচিত করে, কিন্তু খ তা রাজি হয় না। ককে কোন অপরাধ করেছে, ক কি কোনো অপরাধ করেছে ক গকে হত্যা করতে? দেখেন ক কি করলো, গকে হত্যা করার জন্য, হত্যার জন্য, গ নামক ব্যক্তিকে হত্যার জন্য খকে প্ররোচিত করে, প্ররোচিত। এখন খ অস্বীকার করে, এখন ক এর অপরাধ কি, তিনি কি কোনো অপরাধ করেছেন? দেখেন ছোট্ট ছোট্ট উদাহরণ থেকে প্রশ্ন হয়ে যায়, 16তম বিজিএস পরীক্ষায় আসছে না? ওকে, তো দেখেন ক গকে হত্যা করতে খকে প্ররোচিত করলো, ক কোনো অপরাধ করেছে। এখানে খ যদি রাজি নাও হয়, এখানে কি তিনি কোনো অপরাধ করেছেন? বলেন কোথা থেকে এই প্রশ্নের উত্তর করবেন? দেখেন কোথা থেকে প্রশ্নের উত্তরটা করবেন, কত নাম্বার ব্যাখ্যা বলেন তো? হ্যাঁ, ভেরি গুড, 108-এর 2 নং ব্যাখ্যায় এই বিষয়টা বলা হয়েছে। এই যে ক খকে প্ররোচিত করলো, খ যদি এখানে রাজি নাও হয়, অস্বীকার করে, তবুও কিন্তু তিনি এখানে সাউন্ড নাই কই, এখন তো ফুল সাউন্ড হচ্ছে, তাই না? হ্যাঁ, ভেরি গুড, 108-এর 2 নং কই, ভেরি গুড বললাম, সবই তো সাউন্ড হচ্ছে। আমার কাছেও তার একটা মোবাইল আছে, আমি তো লাইভ দেখছি, ঠিক আছে, আমিও তো লাইভ দেখছি। এখানে অবশ্যই এখানে কি হচ্ছে, সাউন্ড হচ্ছে ভাইয়া, সাউন্ড হচ্ছে। তাহলে বলেন, উত্তর করেন, এগুলো এমসিকিউর স্টাইল উত্তর করে ফেলেন। ওকে, এমসিকিউর স্টাইল এগুলো উত্তর করে ফেলেন আপনারা সবাই। প্যানাল কোর্ট উত্তর করে 108 ধারায় 2 নং ব্যাখ্যায় বলা হয়েছে, মায়া হাসান, ভেরি গুড। পরের প্রশ্ন চলে যাচ্ছি, পরের প্রশ্ন, ক গয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য খ নামক ব্যক্তি পাগল প্রকৃতির ব্যক্তি ককে বলে এবং সে মোতাবেক ক বাড়িটিতে আগুন লাগায়। এক্ষেত্রে ক ক্ষয়ের শাস্তি কি হতে পারে? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তি দিন। অল ওকে, নজরুল ইসলাম মামুন। দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাচ্ছি, ক গয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য খ নামক ব্যক্তি পাগল প্রকৃতির ব্যক্তি ককে বলে এবং সে মোতাবেক ক বাড়িতে আগুন লাগায়। প্রশ্নটা বুঝলাম না।
ভেরি গুড। ক কী করলো? খ নামক একজন পাগলকে কী করলো? পাগল প্ররোচনা দিল গয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য। ঠিক আছে, আগুন লাগানোর জন্য। এখন খ কী করলো? এখানে আগুন লাগিয়ে দিল। ক এবং খয়ের শাস্তি বর্ণনা করতে বলা হয়েছে। এটা কোথা থেকে উত্তর হবে বলেন? আবু ইউসুফ, ভেরি গুড। আবু ইউসুফ 108-3 নং ব্যাখ্যা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই উত্তর করবেন, সবাই কমেন্ট করবেন। ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছে। ভেরি গুড। এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলো দেখেন, বেসিক জানা থাকলে সহজ না উত্তর করতে? একদম একদম সহজ। এ এক্সকে গুরুতর আঘাতের জন্য ডিকে প্ররোচিত করলো। ডি প্ররোচনার ফলে এক্সকে গুরুতর আঘাত, এর ফলে এক্সের মৃত্যু ঘটে। এক্ষেত্রে এর দায় কি? তাহলে এ এক্সকে কী করলো? গুরুতর আঘাত করলো। এ নামক ব্যক্তি কি করলো? এক্সকে গুরুতর আঘাতের জন্য, এক্স নামক ব্যক্তিকে গুরুতর আঘাতের জন্য কাকে প্ররোচিত করলো? ডি নামক ব্যক্তিকে। প্রশ্ন, এখন ডি কী করলো? তাকে গুরুতর আঘাত করলো, ফলে এক্স মারা গেল। দেখেন, মারা গেল। এগুলো কিন্তু উদাহরণ পড়ালাম, তাই না? এ এবং ডি তাদের অপরাধ কি? এ এবং ডি তাদের অপরাধ কি? দেখেন, এ এক্সকে গুরুতর আঘাতের জন্য ডিকে প্ররোচনা দিল। এ কী করলো? ডিকে গুরুতর আঘাতের জন্য প্ররোচনা দিল, হত্যা করার জন্য না, আঘাত করার জন্য, গুরুতর আঘাত। এখন ডি প্ররোচিত হয়ে এক্স নামক ব্যক্তিকে কি করলো? গুরুতর আঘাত করলো। এর ফলে এক্সের মৃত্যু হলো। এক্ষেত্রে এর দায় কি? এক্ষেত্রে এর দায় কি? উত্তর করবেন। এক্ষেত্রে এ নামক ব্যক্তির দায় কি হবে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম কাকু, আমি তো একটু ব্যস্ত। কি বিষয়? না কি, কোন কোন বিষয়ে? ঠিক আছে, আমি দেখি এটা কোথা থেকে উত্তর হবে। দেখি কে বলতে পারেন। এটা কোথা থেকে উত্তর হবে? এটা 113 নম্বর উদাহরণ। ভেরি গুড। 113 নম্বর যে ধারাটি আছে, এই 113 নম্বর ধারার উদাহরণ থেকে প্রশ্নটা হয়েছে। দেখেন, 113 নম্বর সেকশন। ঠিক আছে, সাহায্যকৃত কাজের কারণে দুষ্কর্মের সহায়তাকারী ধারা অভিপ্রেত পরিণতি হতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তাকারীর দায়িত্বটা কি? দেখেন, এখানে দেখেন, যে ক্ষেত্রে সহায়তাকারী কর্তৃক অভিষ্ট পরিণতি হতে ভিন্ন পরিণতি ঘটে, সেক্ষেত্রে সহায়তাকারী সংঘটিত পরিণতির জন্য এরূপেও ও পরিমাণে দায়ী হবে, যেন সে উক্ত পরিণতি ঘটনের উদ্দেশ্যে উক্ত কার্যে সহায়তা করেছিলেন। তবে শর্ত যে তার জানা থাকতে হবে যে সাহায্যকৃত কার্যের উক্ত পরিণতি মৃত্যু বা ঘটানোর সম্ভাবনা ছিল। এই যে উদাহরণটা, সিকে গুরুতর আঘাত দান করার জন্য এ বিকে প্ররোচনা দেয়, তার প্ররোচনায় প্ররোচিত হয়ে বি সিকে গুরুতর আঘাত করে, ফলে সি এর মৃত্যু ঘটে। এই ক্ষেত্রে বিকে প্ররোচনা দেওয়ার জন্য এর যদি জানা থাকে যে গুরুতর আঘাত দান করার জন্য প্ররোচিত কাজটি সম্পাদনের ফলে মেয়ের মৃত্যু, সি এর মৃত্যু হতে পারে, তবে এ খুনের অপরাধী হবে। অর্থাৎ এই যে এ নামক ব্যক্তি, তার যদি জানা থাকে কি থাকে? জানা যে এই যে একটা আঘাত করবে, এই আঘাতের ফলে তিনি মারা যেতে পারেন, এটা তো যদি জানা থাকে, তাহলে কিন্তু তিনি উভয় অপরাধী হবে, উভয় অপরাধী হবে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা দেখি আর একটা কি আছে। এক্স ওয়াইকে মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররোচিত করে। এক্স কি করলো? ওয়াইকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচিত করলো। এক্স ওয়াইকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচনা করলো। উক্ত প্ররোচনার ফলে কি করলো? ওয়াই এক্স ওয়াইকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচনা দিল। উক্ত প্ররোচনার ফলে ওয়াই কি করলো? দেখেন, অপরাধ সংগঠনটি করেন। এক্স কোন অপরাধের দোষী সাব্যস্ত হবে? এখন ওয়াই মিথ্যা সাক্ষ্য দিল, অপরাধ সংগঠন হলো, তার অপরাধ কি? এক্স এর অপরাধ কি? এটা কোন ধারা থেকে উত্তর করবেন? এখন আমাদেরকে ধারা সম্পর্কে জানতে হবে যে কোন কোন ধারা থেকে আমরা এগুলো উত্তর করব। এক্স এর শাস্তি কি হবে? এক্স এর অপরাধ কি হবে? এটা কোন ধারা থেকে উত্তর করবেন?
দেখি কে বলতে পারেন। এটা 109 ধারা থেকে করবেন প্রশ্নটা। হ্যাঁ, এটার কি দেখেন, প্রশ্নটা বুঝেন নাই আপনারা না। দেখেন এই যে প্রশ্নটা করা হয়েছে, এখানে এক্স ওয়াইকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচিত করলো, ওয়াই কি করলো, মিথ্যা সাক্ষ্য দিল, তাহলে অপরাধটা সংগঠন হয়ে গেল। এখানে বলা হচ্ছে এক্স এর অপরাধ কি, তার শাস্তি কি, তাহলে তার শাস্তিকে আমরা 109 ধারাতে পড়েছি। এই যে মিথ্যা সাক্ষ্য দানের জন্য তার শাস্তি কী হতে পারে, মিথ্যা সাক্ষ্য দানের জন্য 193 ধারাতে কি বলছে, বিচার কার্যে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার শাস্তি কি, বিচার কার্য ব্যতীত যদি সাক্ষ্য দেয় তার শাস্তি কি, 7 বছর 3 বছর। এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবেন 109 ধারা এবং 193 ধারা। মিথ্যা সাক্ষ্যের শাস্তি কি 193 ধারাতে আছে। ঠিক আছে, উত্তর করবেন। হ্যাঁ, এগুলো দিয়ে উত্তর করতে হবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। অ্যাবেটমেন্ট, অ্যাবেটর, এগুলো থেকে এই প্রশ্নের উদাহরণগুলো থেকে পড়বেন, তাহলেই উত্তর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, 109 193। এখন আমরা কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এই বিষয়গুলো একটু পড়ব। এখান থেকে বহু প্রবলেমেটিক প্রশ্ন হয়েছে, আনলফুল অ্যাসেম্বলি কি, আনলফুল অ্যাসেম্বলি সাধারণ অভিপ্রায় বলতে কি বোঝায়, সাধারণ অভিপ্রায়। প্রথমে আমরা দেখব কমন ইন্টেনশন, যেটা কালকে আমরা রেখে আসছি। কমন ইন্টেনশন কি এবং কমন অবজেক্ট কি। কমন ইন্টেনশন কি, এখানে শর্ত কি কি বলেন, সবাই বলেন। কমন ইন্টেনশনের একটা শর্ত বলেন, সবাই কমেন্ট করবেন। কমন ইন্টেনশনের একটা শর্ত, দেখেন এখানে কমন ইন্টেনশন সাধারণ উদ্দেশ্য, সাধারণ অভিপ্রায়। কমন ইন্টেনশন মানে সাধারণ অভিপ্রায়। 34 ধারা, এটা হচ্ছে 34 ধারাতে বলা হয়েছে। কি বলা হয়েছে 34 ধারাতে? কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায়ের কথাটা বলা হচ্ছে। এখানে অবশ্যই 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে একটি কাজ সংগঠন করার জন্য একই অভিপ্রায়ে কি করে একটা অপরাধ কাজ যদি সংগঠন করে, তখন তাকে বলা হয় কমন ইন্টেনশন। তাহলে কমন ইন্টেনশন কাকে বলে? আমাদের ফিরে যেতে হবে এমসিকিউ, আমরা এমসিকিউর স্টাইলে পড়ব 34 ধারাতে। দেখেন, একই উদ্দেশ্যে সাধনকল্পে কতিপয় ব্যক্তি দ্বারা কৃত কার্যসমূহ, যখন কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণ কল্পে, যখন কতিপয় ব্যক্তি মানে 2 বা ততোধিক ব্যক্তি একটি কাজ একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধমূলক কাজ সম্পাদন করে, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কাজের জন্য এমনভাবে দায়ী হবেন তিনি যেন উক্ত কাজটি একাকী সম্পন্ন করেছেন, মানে ডান বাই হিম অ্যালন। অর্থাৎ আরও যদি সহজভাবে বলি, কমন ইন্টেনশন বলতে বোঝায়, ভালো করে লক্ষ্য করুন তাহলে লিখতে পারবেন, 2 বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায়ে কোনো অপরাধমূলক কাজ সংগঠন করার জন্য কি করলো? পূর্ব পরিকল্পনা করলো, এবং সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা যদি সেই কাজটি সংগঠন করে, তাহলে তাদের মধ্যে এই যে কাজটি সংগঠন হলো, একজন ব্যক্তি একাকীভাবে দায়ী হবে তিনি যেন সেই কাজটি একাকীভাবেই সংগঠন করেছেন। অ্যালন বাই হিম, দেখেন অ্যালন বাই হিম কথাটা বলা হচ্ছে। তাহলে দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, 34 ধারাটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এখান থেকে হয়ে যেতে পারে যে কমন ইন্টেনশন বলতে কি বোঝায়। এখন দেখেন এই যে ডান বাই হিম অ্যালন, এখানে 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে একই অভিপ্রায় পূরণকল্পে পূর্ব পরিকল্পনা থাকতে পারে, তখন যদি তাদের মধ্যে একটা কাজ সংগঠন হয়, একটি অপরাধ সংগঠন হয়, তাহলে কতিপয় ব্যক্তি মিলে কিন্তু কাজটা করলো, তাহলে তাদের মধ্যে একজন ব্যক্তি ওই অপরাধটা করলে যেভাবে শাস্তি পেতে হতো সম্মিলিতভাবে করেছে, তাহলে প্রত্যেকজন কিন্তু একাকীভাবেই সেই কাজের জন্য লাইবেল হবে, দায়ী হবে। ঠিক আছে, এখন দেখেন কমন ইন্টেনশনের কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি? শর্ত 34 ধারাতে কমন ইন্টেনশনের সংজ্ঞা রয়েছে। শর্তগুলো কি কি? এখানে অবশ্যই 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। প্রশ্ন কিন্তু হতে পারে কমন ইন্টেনশন বলতে কি বোঝায়, কমন ইন্টেনশনের শর্ত কি কি?
কমন অবজেক্ট কি? কমন অবজেক্ট এবং কমন ইন্টেনশনের মধ্যে সাধারণ উদ্দেশ্য, সাধারণ অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন, এরকম প্রশ্ন হতে পারে। সো 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, তাদের মধ্যে কি একই অভিপ্রায় থাকতে হবে, একই অভিপ্রায় থাকতে হবে, পূর্ব পরিকল্পনা থাকতে হবে, পূর্ব পরিকল্পনা, এবং সেই অপরাধটি সংগঠন হতে হবে, অপরাধটি সংগঠিত হওয়া। দেখেন আরও আছে শর্ত কিছু, অবশ্যই কিছু শর্ত আছে। 2 বা ততোধিক ব্যক্তি অপরাধজনক কাজ সংগঠিত হতে হবে, তাদের মধ্যে কমন ইন্টেনশন থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে। হ্যাঁ, তাহলে সকলের অংশগ্রহণ থাকতে হবে, এখানে সকলের অংশগ্রহণ। যেমন ধরেন একটা উদাহরণ দেই, A, B, C, D 4 জন ব্যক্তি মিলে কি করলো? করিমকে হত্যা করলো। 4 জন ব্যক্তির মধ্যে দেখেন কি হলো? এ নামক ব্যক্তি কি করলো? তিনি কি করলেন? করিমের গতিবিধি লক্ষ্য করলেন। বি নামক ব্যক্তি কি করলেন? করিমকে ঘরে আটকিয়ে রাখলেন। সি নামক ব্যক্তি এবং ডি নামক ব্যক্তি দুজন মিলে কি করলেন? করিমের ডি হাত ধরলেন, সি কি করলেন? তাকে গলাতে ছুরি দিয়ে হত্যা করলেন। বি কি করলেন? এখানে গতিবিধি, মানুষের গতিবিধি পাহারা দিলেন, তারা পাহারা দিলেন। দেখেন 4 জন ব্যক্তি মিলে কিন্তু একটা অপরাধ সংগঠন করলেন তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এখন দেখেন করিমের হত্যার জন্য এই যে করিমকে তারা যে খুন করলো, খুন কে করলো? এখানে সি নামক ব্যক্তি কিন্তু কি করলো? ছুরি দিয়ে আঘাত করলো। কাকে? ছুরি দিয়ে। ডি কিন্তু তার হাত ধরে রাখলো। সি কিন্তু এখানে ছুরি দিয়ে আঘাত করলো। এ এবং বি তারা কিন্তু এখানে আঘাত করে নাই। এ এবং বি কি করলো? একজন দরজায় দাঁড়িয়ে থাকলো, আরেকজন কি করলো? তা মানুষের গতিবিধি লক্ষ্য করলো, পাহারা দিল। এখন দেখেন তাদের সকলেই কিন্তু এখানে খুনের লায়াবিলিটি বহন করতে হবে, খুনের দায়ে অভিযুক্ত হবে। অর্থাৎ যে সি নামক ব্যক্তি ছুরি দিয়ে তাকে আঘাত করে হত্যার জন্য তার যে শাস্তি হবে বি এ সি, মানে এই যে সি নামক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করে তিনি যে অপরাধটা করেছেন, হত্যা করার জন্য তিনি যে অপরাধটা করেছেন, তিনি যে শাস্তি ভোগ করতে হবে, এখানে কিন্তু এ বি এবং ডি সকলেই, অর্থাৎ এখানে যারা 4 জন ছিলেন প্রত্যেকেই কিন্তু সমানভাবে দোষী সাব্যস্ত হবেন, সমানভাবে দায়ী হবেন। তারা যেন একাকীভাবেই এই অপরাধটা সংগঠন করেছে এমনভাবে এখানে তাদেরকে লায়াবিলিটি করা যাবে। হ্যাঁ, সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে, সক্রিয়, শাহেদারি, শাহিদ, অগ্রিম চিন্তাধারা। ওকে, অনেকেই কমেন্ট দিচ্ছেন, অনেকেই। ওকে, এটা হচ্ছে কমন ইন্টেনশন শর্ত। তাহলে কমন ইন্টেনশনের শর্ত আমরা দেখলাম। এটা নিয়ে আপনি প্রশ্ন হতে পারে যে একটা ব্যক্তি একটা কাজ, কতিপয় ব্যক্তি মিলে যখন একটি কাজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই অভিপ্রায়ে সংগঠন করে, তখন তাদের সকলেই একাকীভাবে সেই কাজটি সংগঠন করেছে বলে গণ্য হবে। এই যে বিষয়টা বিখ্যাত মামলার আলোকে কমন ইন্টেনশনের শর্তসমূহ বর্ণনা করুন বিখ্যাত মামলার আলোকে। তাহলে বিখ্যাত মামলাটা কি আমরা সবাই জানি, বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পায়ার। বারেন্দ্র কুমার ঘোষ, এই মামলাটা সম্পর্কে সবাই জানবেন। বারেন্দ্র কুমার ঘোষ ভার্সেস কি? কিং এম্পায়ার। কিং এম্পায়ার। দেখেন এই যে মামলাটা 1925 সালের এই মামলাটা, শঙ্করীতলা নামক স্থানে একজন পোস্ট মাস্টার, শঙ্করীতলা নামক স্থানে একজন পোস্ট মাস্টার কি করতেছিলেন? টাকা গুনতেছিলেন। তখন কি করলেন? এই যে বারেন্দ্র কুমার ঘোষ সহ আরও কতিপয় ব্যক্তি মিলে কি হলো? ওই পোস্ট অফিসে গেলেন এবং তাদের মধ্যে একজন কি করলেন? পোস্ট মাস্টারের কাছে টাকা চাইলেন, টাকা দিতে অস্বীকার করায় তিনি তাকে গুলি করে হত্যা করলেন। এই মামলায় রায় হলো তারা সকলেই এখানে অপরাধী, এখানে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাদের মধ্যে বারেন্দ্র কুমার ঘোষ যিনি ব্যক্তি, তিনি নির্দোষ দাবি করেন যে আমি তো গুলি করি নাই, আমি হত্যা করি নাই, আমি তাদের সাথে ছিলাম, আমি দরজায় দাঁড়িয়েছিলাম, এখানে হত্যা কার্যে সরাসরি যুক্ত ছিলাম না। তিনি কিন্তু এখানে কি করলেন? আপিল করলেন এখানে প্রিভি কাউন্সিলে। হ্যাঁ, এখানে কিন্তু বারেন্দ্র কুমার ঘোষ
কোথায় ছিলেন? দরজায় দাঁড়িয়েছিলেন, তিনি পাহারা দিচ্ছিলেন। উচ্চ আদালত কিন্তু এখানে সিদ্ধান্ত দিয়েছিলেন যে না, তাদের পূর্ব পরিকল্পনা একই ছিল। তারা কিন্তু ওই যে পোস্টমাস্টারের টাকাটা আনতে গিয়েছিল এবং যার ফলশ্রুতিতে এখানে পোস্টমাস্টারের হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাহলে তাদের যে ইন্টেনশনটা ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, একই উদ্দেশ্য ছিল, সেহেতু এখানে সকলেই সমানভাবে দোষী সাব্যস্ত হবেন। ওকে, তাহলে এই যে শঙ্করীতোলা নামক স্থানে পোস্টমাস্টার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে বীরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস কিং এম্পায়ার 1925 সালের ঘটনা, এটা আপনি লিখে দিবেন। এটাই হচ্ছে উল্লেখিত একটা মামলা। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা কমন ইন্টেনশন সম্পর্কে বেসিক ধারণাটা জানলাম। কমন ইন্টেনশনের পরে আমরা চলে যাব কমন অবজেক্ট। তবে কমন অবজেক্টের পূর্বে আমাদেরকে আনলফুল অ্যাসেম্বলি কি, বেআইনি সমাবেশের সংজ্ঞা কি, এই সংজ্ঞা বেআইনি সমাবেশটা জানতে হবে। বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, বলেন তো কতজন সদস্য, কমপক্ষে কতজন সদস্য মিলে এই বেআইনি সমাবেশটা সংগঠন করতে হবে? একটু সবাই কমেন্ট করবেন, তাহলে দেখতে চাচ্ছি আপনাদের সেই কমেন্ট। সবাই কমেন্ট করবেন। 12টা বাজে, 1 ঘন্টা হলো। আমরা একটা মাঝখানে বিজ্ঞাপন বিরতি নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা আনলফুল অ্যাসেম্বলি শেষ করার পরে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিব, চা পানের বিরতি। চা পানের বিরতি নেওয়ার পরেই আমরা ইনশাল্লাহ আবারও শুরু করব আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে পরবর্তী আলোচনা, এবং সেখানে থাকবে খুন এবং নরহত্যা কি, ব্যতিক্রম, উদাহরণ এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য। ওকে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, অবশ্যই আজকের রাত হচ্ছে আপনাদের জন্য। আজকের রাত আমি উৎসর্গ করেছি যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য। ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন। তাহলে 5 বা ততোধিক ব্যক্তির 5টা কাজ 141 ধারাতে বলা হচ্ছে। ভেরি গুড। 141 ধারাতে কি বলা হচ্ছে? আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা। এই যে সংজ্ঞাটা কি বলা হচ্ছে এখানে, 5 বা ততোধিক ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তির একটা সমাবেশ তখনই বেআইনি সমাবেশে রূপ নিতে পারে। কখন নিতে পারে? 5 বা ততোধিক ব্যক্তির একটা সমাবেশকে বেআইনি সমাবেশ বলা হবে তখনই। কখন? এখানে যদি অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে তার আইনগত ক্ষমতা প্রয়োগে ভয় দেখানো হয়। এখন দেখেন, এই যে সরকারি কর্মচারী তাদের কর্তব্য পালনে বাধা প্রদান করা, দেখেন অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারী তাদের আইনগত ক্ষমতা প্রয়োগে ভয় দেখানো। সরকারি কর্মচারীগণ তাদের যে আইনগত ক্ষমতা আছে, আইনগত ক্ষমতা প্রয়োগে বাধা দেওয়া। এই যে আমরা এখানে দেখি না, আমরা দেখলাম না কিছুদিন পূর্বেও যখন মিছিল হয় তখন পুলিশটা কী করে? সমাবেশ বাধা প্রদান করার চেষ্টা করে। তখন এই যে পুলিশের বাধা অপেক্ষা করে কি করে ছাত্র জনতা যারা ছিল, আমরা তো দেখলাম এই যে পুলিশের বাধা উপেক্ষা করে যখন তারা কি হয় মিছিল করতে যায়, এটাই হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। এটাও একটা শর্ত। 2 নাম্বার শর্ত কি দেখেন, কোনো আইন বা আইনগত ব্যবস্থা প্রয়োগে বাধা দেওয়া। কোনো আইন বা আইনগত ব্যবস্থা প্রয়োগে বাধা। বাধা প্রদান করা। তারপরে কি আপনারা লিখবেন? সবাই লিখে ফেলেন। এগুলোই কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, কোনো অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ সংগঠন করা। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা, এক জায়গায় আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না অপরাধমূলকভাবে, আপনি কি করলেন? অপরাধমূলক প্রবেশ, আপনি সেখানে প্রবেশ করলেন, সেটাও আনলফুল অ্যাসেম্বলি। তাহলে অবশ্যই সদস্য হতে হবে 5 বা ততোধিক ব্যক্তি।
তারপরে দেখেন কোনো অপরাধ বল প্রয়োগ বা প্রয়োগের ভান করে কোনো সম্পত্তি অর্জন বা কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা, অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন কাজ করতে বাধ্য করা যা তিনি করতে বাধ্য নন বা যে কাজটি করা থেকে তিনি বিরত রাখবেন সেই কাজটি তাকে করতে বাধ্য করা, যে কাজটি তিনি করতে বাধ্য সেই কাজটি না করার মাধ্যমে বাধ্য করা এবং যে কাজটি করতে বাধ্য নয় সে কাজটি করতে বাধ্য করা। এই যে 5টা উদাহরণ, হ্যাঁ আপনারা দেখে নেবেন, শর্টকাট দেখে নেবেন। এখন আনলফুল অ্যাসেম্বলি 141 ধারাতে বেআইনি সমাবেশ। এখানে দেখেন বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়, আপনি 141 ধারার সংজ্ঞাটা এমসিকিউ বইয়ে যে সংজ্ঞাটা পড়েছেন সেটাই দিয়ে দেবেন। এখানে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য করা হয়। আমরা দেখলাম, হ্যাঁ, সরকার বা সরকারি কর্মচারীকে বেআইনি বাধা প্রদান করা, ক্ষমতা প্রয়োগে ভীতি প্রদর্শন করা, আইন বা আইনি প্রক্রিয়ার বলবৎকরণে বাধা দেওয়া, ক্ষতি অপরাধমূলক অনধিকার প্রবেশ, অন্যান্য অপরাধ করা, সম্পত্তি বলপূর্বকভাবে গ্রহণ করা, যা করতে আপনি বাধ্য নন সেই কাজটি করতে বাধ্য করা, যা করতে নিষেধ রয়েছে সেই কাজটি করতে চাপ প্রয়োগ করা, যে কাজটি করতে বাধ্য সেই কাজটি করতে বাধা দেওয়া এবং যে কাজটি করতে বাধ্য নয় সে কাজটি করার জন্য চাপ প্রয়োগ করা। এটাই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে বেআইনি সমাবেশ। কোনো বেআইনি সমাবেশ কার সাথে 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। হ্যাঁ, অবশ্যই 5টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে। এখন দেখেন বেআইনি সমাবেশ আমরা পড়লাম, বেআইনি সমাবেশের শাস্তি কোথায় আছে। দেখেন বেআইনি সমাবেশের শাস্তিগুলো থেকে প্রশ্ন হয়েছে যে বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি। এখন দেখেন 143, 44, 45 3টা ধারাতে শাস্তির কথা বলা হয়েছে। বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি, বেআইনি সমাবেশের কেউ যদি সদস্য হয় তাহলে 143 ধারাতে বলা হচ্ছে, 144 ধারাতে বলা হচ্ছে, 145 ধারাতেও 3টা ধারাতে বেআইনি সমাবেশের শাস্তি। বেআইনি সমাবেশের সদস্য যদি কেউ হয় 143-এ বলছে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। 144 মানে শুধু যদি কেউ সদস্য হয়, এখানে সদস্য হলেই শাস্তি, আপনি সদস্য হলেই এখানে শাস্তির কথা বলা হয়েছে। এখন দেখেন এই যে বেআইনি সমাবেশে আপনি গেলেন, মারাত্মক এখানে অস্ত্রপাতি নিয়ে গেলেন, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে, কেউ যদি অস্ত্র লইয়া যায়, হ্যাঁ, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে, কেউ যদি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অবস্থান করে তাহলে তার শাস্তি কিন্তু এখানে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আবার 145 ধারাতে দেখেন বলা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা হয়েছে। এখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার পরেও কেউ যদি দেখা যাচ্ছে বেআইনি সমাবেশে অবস্থান করে, বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ, সরকার কি করছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিয়েছেন, এটা জানার পরেও কেউ বেআইনি সমাবেশে অবস্থান যদি করে তখন তারও শাস্তি হচ্ছে এই যে এইটার মতোই 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে দেখেন বেআইনি সমাবেশের সংজ্ঞা যদি হয় উত্তর করবেন 141 ধারার 5টি শর্ত। ওই 5টি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করলে তাকে বলা হবে বেআইনি সমাবেশ। একটা বৈধ সমাবেশ পরবর্তীতে বেআইনি সমাবেশে রূপ লাভ করতে পারে। ওকে, এখন দেখেন এই যে আমরা দাঙ্গা 147 ধারাতে দেখেন বলা হচ্ছে দাঙ্গার সংজ্ঞা। প্রশ্ন হতে পারে দাঙ্গা বলতে কি বোঝায়। দাঙ্গা নিয়ে যদি প্রশ্ন হয়, দাঙ্গা হচ্ছে সেটাই যেখানে বেআইনি সমাবেশে উগ্রতা প্রকাশ হয়। বেআইনি সমাবেশে যদি কেউ উগ্রতা প্রকাশ করে, দেখেন বল প্রয়োগ বা উগ্রতা প্রকাশ করে, এই যে বেআইনি সমাবেশের সদস্যগণ কি করলো, বল প্রয়োগ করলো, ধাক্কাধাক্কি করলো, তখন সেটা হয়ে যাবে দাঙ্গা। 146 ধারাতে দাঙ্গা, ঠিক আছে। কাজী হায়াত পরিচালিত যে ফিল্ম, কাজী হায়াতের ফিল্ম ছবি, নায়ক মান্না অভিনীত, দাঙ্গা হয়ে যাবে তখন, ঠিক আছে। এখন দেখেন 149 ধারাতে বলা হচ্ছে কমন অবজেক্ট। এই যে আমরা কমন অবজেক্ট নিয়ে কথা বলতেছিলাম, কমন ইন্টেনশন নিয়ে আলোচনা করলাম, তাই কমন অবজেক্টটা পড়ার পূর্বে কমন ইন্টেনশন, কমন অবজেক্টের
পার্থক্যগুলো জানার পূর্বে আমাদের অবশ্যই এখান থেকে জানতে হবে আনলফুল অ্যাসেম্বলি কি। সেই কারণে আমরা বেসিকটা জানলাম। সো এখন আমরা দেখব কমন অবজেক্ট কি, কমন অবজেক্টের সংজ্ঞা কোথায়, কমন অবজেক্ট কমন ইন্টেনশনের মধ্যে পার্থক্য কি। দেখেন কমন অবজেক্টটা কি, বেআইনি সমাবেশ করার জন্য যে সকল উদ্দেশ্য থাকে সেই সকল উদ্দেশ্যকেই বলা হয় কমন ইন্টেনশন। তাহলে এই যে 141-এর সংজ্ঞার মধ্যে যে সকল উদ্দেশ্য আমরা দেখতে পেলাম শর্তসমূহ দেখতে পেলাম, এখানে কি দেখতে পেলাম, 5 বা ততোধিক ব্যক্তি ওই যে 5টা কাজ, এই 5টা কাজের যে কোনো একটা কাজ যদি করে, একটি কাজ সংগঠনের মাধ্যমেও এখানে তিনি কি করতে পারেন, বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার মাধ্যমে বেআইনি সমাবেশ সংগঠন করতে পারেন। এখন 141 ধারার সংজ্ঞার মধ্যেই কিন্তু 149 ধারার এই যে কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্যের কথা বলা হয়েছে। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন কখন হবে? দেখেন বলা হচ্ছে বেআইনি সমাবেশ করার জন্য যে সকল উদ্দেশ্য থাকে সেই সকল উদ্দেশ্যকেই কমন ইন্টেনশন বলে। তাহলে আপনি বেআইনি সমাবেশ করার জন্য কি উদ্দেশ্যে আপনি বেআইনি সমাবেশ সংগঠন করবেন, কি উদ্দেশ্যে, যে সকল উদ্দেশ্যে বেআইনি সমাবেশ করতে যাচ্ছেন সেই সকল উদ্দেশ্যই হচ্ছে কমন ইন্টেনশন। সেই সকল উদ্দেশ্যকেই বলা হয় কমন অবজেক্ট। সেই সকল উদ্দেশ্যকেই বলা হয় কমন অবজেক্ট। যেমন ধরেন আপনি 5 বা ততোধিক ব্যক্তি কি করলেন, ক নামক ব্যক্তির ধান কেটার জন্য কি করলেন, একত্রিত হয়ে। দেখেন উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন 141 ধারাতে আমরা কি পড়েছি, কমন ইন্টেনশন হচ্ছে 5টি শর্ত, যে কোনো একটা শর্ত পালন হলেই কমন ইন্টেনশন। কমন অবজেক্ট কি, কমন অবজেক্টটা হচ্ছে এই যে বেআইনি সমাবেশের যে উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্যে আপনি বেআইনি সমাবেশ করলেন, ওই উদ্দেশ্যগুলোকে কমন অবজেক্ট বলা হয়। যেমন ধরেন 5 বা ততোধিক, অবশ্যই কিন্তু কমন অবজেক্ট পূরণ করতে হলে 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। ধরেন এখানে A B C D E 5 জন ব্যক্তি, তারা কি করলো, মারাত্মক প্রাণনাশক অস্ত্র লইয়া কি করলো, তারা মারাত্মক প্রাণনাশক অস্ত্র নিয়ে কি করলো, করিমের ধান কাটার জন্য, করিমের সত্য দখলীয় এই যে ভূমি, এই ভূমির ধান কাটার জন্য কি করলো, গেল এবং সেখানে মারাত্মক প্রাণনাশক অস্ত্র দিয়ে তাদেরকে হুমকি প্রদর্শন করার মাধ্যমে তিনি ধান কাটলেন। এখানে দেখেন এই যে একটা উদ্দেশ্য সংগঠন হলো বেআইনি সমাবেশ, কি করলো, 5 জন ব্যক্তি করিমের ক্ষেতে অনধিকার পাবে প্রবেশ করার মাধ্যমে এখানে কি করলো, ধান কেটে ফেললো। এটাই হচ্ছে এই যে কমন অবজেক্ট। অবশ্যই 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, একটা কাজ। এখানে দেখেন 149 ধারা কমন অবজেক্ট। এই যে কমন ইন্টেনশনের মধ্যে এবং কমন অবজেক্টের পার্থক্য আমরা এখন পড়ার পূর্বে এটা জেনে নিলাম যে কমন অবজেক্ট মানে কি। কমন অবজেক্ট মানে হচ্ছে 141 ধারার শর্তগুলোর মধ্যে এই যে 5টা শর্ত, এই 5টা শর্তের মধ্যে যে উদ্দেশ্যগুলো থাকে, কি উদ্দেশ্যে আপনি একত্রিত হচ্ছেন। 5 জন ব্যক্তি বা 5 বা ততোধিক ব্যক্তি যখন আপনি একটা অপরাধ কাজ করার জন্য, অপরাধমূলক কাজ সংগঠন করার জন্য একত্রিত হলেন, এই যে উদ্দেশ্যটা, এটাই হচ্ছে কমন অবজেক্ট। ওকে, তাহলে আমরা কমন অবজেক্ট এবং কমন ইন্টেনশনের মধ্যে পার্থক্য দেখব। পার্থক্য কিভাবে লিখবেন এটাও কিন্তু এখানে প্রশ্ন। অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকেন যে স্যার কীভাবে পার্থক্য লিখব, পার্থক্যগুলো আমাদেরকে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এখন দেখেন আমি সহজ একটা টেকনিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কেননা এই সহজ টেকনিকটা ফলো করার মাধ্যমে প্রশ্ন কমন না পড়লেও টেকনিকটা ফলো করে কিছু হলেও নাম্বার পেতে পারেন। যেমন পার্থক্য লেখার জন্য কত নাম্বার থাকবে বলেন তো, কত নাম্বার বরাদ্দ থাকবে একটু বলেন তো? 5, তাই না?
পার্থক্য লেখার জন্য নাম্বার কত থাকে? 5-এর বেশি তো থাকবে না, নাকি আর বেশি দিবে? একটা প্রশ্নের জন্য লড়াই করবেন 15 নাম্বার, যদি খ নাম্বার থাকে উত্তর করতে হবে, খয়ে প্রশ্ন থাকে পার্থক্য লিখেন খ নম্বর, যেমন একটা প্রশ্নের মধ্যে ক এবং খ থাকে, তখন কিন্তু এখানে পার্থক্য লেখার জন্য বলা হতে পারে। কিভাবে পার্থক্যটা লিখবেন চলুন একটা সহজ টেকনিক দিয়ে দিই। আপনি লিখবেন, প্রথমে লিখবেন সংজ্ঞাগত পার্থক্য। এক নাম্বার দিয়ে লিখলেন সংজ্ঞাগত পার্থক্য। তাহলে প্রথমে আপনি এক লাইনের মধ্যে শুরু করলেন যে কমন ইন্টেনশনের সংজ্ঞা এটা, কমন অবজেক্টের সংজ্ঞা এটা। তারপরে আপনি 2 দিয়ে লিখেন ধারাগত পার্থক্য। আমরা তো সকলেই জানি ধারাগত পার্থক্য, জানি না কি ধারাগত পার্থক্য কি? পেনাল কোড 1860-এর 34 ধারায় কমন ইন্টেনশন, 149 ধারায় কমন অবজেক্টের সম্পর্কে বলা হয়েছে। স্যার আপনার পানি পান করা উচিত, দীর্ঘ সময় ক্লাস চলছে, কথা বলছেন এক নাগারে। আঞ্জু, হ্যাঁ আমি তো মাঝে মাঝে পানি পান করতেছি ভাইয়া, এই যে পানি। ওকে, তারপরে দেখেন আপনি উদাহরণগত পার্থক্য দিতে পারেন। যে কোনো পার্থক্য লেখার সময় এই 3টা ইউজ করতে পারেন। উদাহরণগত পার্থক্য, কমন ইন্টেনশন থেকে একটা উদাহরণ মাইরা দিলেন, কমন অবজেক্ট থেকে একটা উদাহরণ মারলেন। 4 নাম্বারে দেন ভাই সংখ্যাগত পার্থক্য। সংখ্যাগত পার্থক্য দেখেন সংখ্যা কি? কমন ইন্টেনশনে হচ্ছে সর্বনিম্ন 2 জন, কমন অবজেক্টে হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি। ওকে, 5 নাম্বারে আপনি দিয়ে দেন, কি দিবেন? শাস্তিগত পার্থক্য। দেখেন আমরা আইনের পরীক্ষার্থী, এই যে পার্থক্যগুলো শাস্তিগত পার্থক্য দিয়ে দেন। 5টা হয়ে গেল, 5টা প্যারা হয়ে যাবে, কিন্তু লিখবেন না এখানে 5টা পার্থক্য হয়ে গেল। আপনি যদি এখানে প্রশ্ন কমন নাও পান, দেখেন 5 নাম্বার বরাদ্দের মধ্যে যদি কোনো মতো ধারাটা মিল থাকে একটু লিখতে পারেন, 3 নাম্বার দিবেই আপনাকে। আর 3 নাম্বার পাওয়া মানে ফার্স্ট মার্ক পাওয়া, পাস করার মার্ক। ঠিক আছে, এখানে আপনি কি করতে হবে? টেকনিকের সাথে এগিয়ে যেতে হবে। তাহলে দেখেন যে কোনো পার্থক্য লেখার সময় এটা লিখবেন, সংজ্ঞাগত পার্থক্য, ধারাগত পার্থক্য, উদাহরণগত পার্থক্য, সংখ্যা মানে সংখ্যা, এখানে কিন্তু সংখ্যার কথা বলা হয়েছে, সংখ্যাগত পার্থক্য, শাস্তিগত পার্থক্য। ওকে, এই যে আমরা দেখেন এখানে দেখেন এই যে টেকনিক মানে কমন না করলে এই টেকনিকটা ইউজ করার জন্য, তবে এই টেকনিকটা সবসময় ইউজ করলে প্রশ্নের মানও বেড়ে যাবে, নাম্বারটা পাবেন। ওকে ওকে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব। যারা যুক্ত আছেন পরবর্তী সেশনে আমরা আলোচনা করব উপাদানগত, হ্যাঁ দিতে পারেন, দিয়ে দিবেন আপনার মনে যায় আসে। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা একটা চা পানের বিরতি নেব, বিজ্ঞাপন বিরতি। আমরা কটা বাজে? আপনারা কি আরেকটা ক্লাসের জন্য অপেক্ষা করবেন নাকি আজ শেষ করে দেব? বলেন দেখি, আপনাদের মতামত ব্যক্ত করতে 12টা 23 বাজে। আপনারা বলেন বিজ্ঞাপন বিরতির পর আপনারা থাকবেন? পরবর্তী সেশনে আমরা আলোচনা করব সবচাইতে পেনাল কোডের লোহমর্ষক যাকে বলা হয়, পেনাল কোডের সবচাইতে লোহমর্ষক আলোচনা, কালপাবেল হোমিসাইড আর মার্ডার, নরহত্যা এবং খুন। এই যে পার্থক্য, এই পার্থক্য করতে গিয়ে অনেকেই খুন হয়ে যান। এই যে পার্থক্য, নরহত্যা এবং কালপাবেল হোমিসাইডের পার্থক্য কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব 10 থেকে 15 মিনিটের বিজ্ঞাপন বিরতি দিয়ে। আজ শেষ করে দেন স্যার। আতিখিরো আসি স্যার। জি স্যার, ক্লাস করব। হ্যাঁ, অনেকেই বললেন একজন ব্যতীত সবাই ক্লাস করবেন। হ্যাঁ, ক্লাস তো অবশ্যই শেষ করতে হবে, কারণ আমরা আগামীকাল সকালেও আরেকটা ক্লাস করব, প্যানাল কোডের শেষ ক্লাস। আজকে রাতে আরেকটা ক্লাস নিচ্ছি, কিন্তু এখন 1 ঘন্টার আরেকটা ক্লাস হবে, বিজ্ঞাপন টিপ ব্রেক বিরতি। হ্যাঁ, বিজ্ঞাপন বিরতির পর আরেকটা ক্লাস হবে এখনই কিছুক্ষণের মধ্যে। 10 থেকে 15 মিনিটের একটা চা পান করব, চা করব। হ্যাঁ, চা খাবো, গলা তো ডেবে গেছে ভাই। একটা চা পান করে আবারও আপনাদের সাথে এই গভীর রজনীতে যুক্ত হব পেনাল কোড নিয়ে বর্ণনা করতে, এবং একবারে শেষ করে দেব ভাই। আমি তো মানুষ, আমি তো ইঞ্জিন না, তা কি সারাদিন কোড করেছি, অনেক পরিশ্রম করেছি আজকে। এই সারাদিন পরিশ্রমের পরে
এই যে রাত জেগে ক্লাস করাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু রেস্ট নিতে দেন, আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আবার সকাল 11টার মধ্যেই সবাই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন। প্যানাল কোডের শেষ ক্লাসে আমি বড় বড় যে আইনগুলো আছে 3টা করে ক্লাস নিচ্ছি। প্যানাল কোডের 3টা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1টা, দেওয়ানি কার্যবিধির 3টা, না দেওয়ানির নেব 2টা, দেওয়ানির 2টা, সুনির্দিষ্ট 1টা, তামাদির 1টা, তারপরে হচ্ছে বার কাউন্সিলের 1টা, তারপরে হচ্ছে আরেকটা ক্লাস, সাক্ষ্য আইনের 2টা ক্লাস থাকবে এবং ফৌজদারি কার্যবিধির 3টা ক্লাস থাকবে। ইনশাল্লাহ বিজয় হবে আমাদের ইনশাল্লাহ। ওকে, বিজ্ঞাপন বিরতি। কেয়া কসমেটিক্সের সৌজন্যে 10 মিনিটের বিজ্ঞাপন বিরতি। সবাই যুক্ত হবেন 10 মিনিট পর বা অথবা 15 মিনিট সর্বোচ্চ। ওকে।